নাসার ভয়েজার মহাকাশযান এখন পৃথিবী থেকে কয়েক বিলিয়ন মাইল দূরে আছে, যেটা এই মিশনকে আমাদের গ্রহের সবথেকে দূরবর্তী মানব নির্মিত অবজেক্ট হিসেবে পরিগণিত করেছে। 1970-এর দশকে লঞ্চ হওয়া ভয়েজার মহাকাশযানের বয়স এখন 45 বছরের বেশি হয়ে গেছে। ভয়েজার 1 এবং ভয়েজার 2 উভয় ইন্টারস্টেলার স্পেসের গভীরে রহস্যময় অনুসন্ধানের জন্য সকলের কাছে পরিচিত। তবে মিশনের মাঝপথে বিজ্ঞানীরা ইউরেনাসের বলয় সম্পর্কে এমন কিছু রোমাঞ্চকর তথ্য জানিয়েছিল যেটা সবাইকে অবাক করে দিয়েছিল। আর এটা 1986 সালের ভয়েজার 2 মিশনের থেকে পাওয়া ডেটার মধ্যে চাপা পড়ে গিয়েছিল। ভয়েজার 2 সেই বছর জানুয়ারিতে যখন ইউরেনাসের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছিল, তখন সেটা 10টা উপগ্রহ এবং 2টো বলয় সম্পর্কে অনুসন্ধানকারী প্রথম মহাকাশযান ছিল, যেটা আইস জায়ান্টকে ভিজিট করেছিল। বিজ্ঞানীরা এই 2টো বলয়ের মধ্যে একটা বলয়ের নাম দিয়েছিলেন জিটারিং। এই জিটারিং অনুসন্ধানের পর থেকে জ্যোতির্বিজ্ঞানীরা চিন্তায় পড়ে গিয়েছিলেন। আপনারা নিশ্চয়ই ভাবছেন কেন? কারণ পরবর্তী 2 দশক পর্যন্ত এই জিটারিং নিরুদ্দেশ ছিল। তবে কয়েক বছর আগে একটা বিস্ময়কর ইমেজ প্রসেসের মাধ্যমে গবেষকরা রহস্যময় জিটারিংয়ের সঙ্গে ইউরেনাস রিং সিস্টেমের ছবি খুঁজে পান। বিজ্ঞানীরা প্রাথমিকভাবে ইউরেনাসের 1986 সালের ছবির কথা মনে করেন, কারণ অন্য কোনো ইন্ডিভিজুয়াল ছবিতে ইউরেনাসের সবথেকে কাছের লাল রঙের ধুলোময় বলয়টা দেখা যাচ্ছিল না। এই রহস্যটা উদ্ঘাটন করার জন্য রেগানকে একাধিক ছবি মিলিয়ে দেখতে হয়। তারপর জিটারিংয়ের সবথেকে দুর্দান্ত ভিউটা সামনে আসে। বিজ্ঞানীরা এটা জানতেন না যে এটা দশকের পর দশক ধরে ভয়েজারের ডেটার মধ্যে চাপা পড়েছিল। আগের 2টো ভয়েজার ছবির সঙ্গে যুক্ত করে তৈরি এই নতুন ছবিটা গবেষকদের এই গ্রহের প্রায় 23,000 মাইল উপরে অবস্থিত ইউরেনাস থেকে রিংয়ের দূরত্ব ক্যালকুলেট করার জন্য এবং এর উজ্জ্বলতা সম্পর্কে অনুমান করার জন্য অনেক সাহায্য করেছিল। যদিও এই 2টো ফলাফলই অবিশ্বাস্য ছিল। কেক অবজারভেটরি 2007 সালে ভয়েজার 2 এর পরে জিটারিংয়ের অন্যান্য পর্যবেক্ষণ জমা করে। এই পর্যবেক্ষণগুলো গ্রহের থেকে 25,000 মাইল দূরে অবস্থিত রিংয়ের সন্ধান দেয়, যেটা ভয়েজার 2 এর পর্যবেক্ষণের তুলনায় ইউরেনাসের থেকে সামান্য দূরে ছিল। অদ্ভুত বিষয়টা হলো, এই রিংয়ের লোকেশনের সঙ্গে ভয়েজারের ক্যাপচার করা ছবির মধ্যে কোনো মিল ছিল না। 20 বছরের ব্যবধানে এই রিংয়ের মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। তবে সেই পরিবর্তনটা কী ছিল সেটা বিজ্ঞানীরা আজ পর্যন্ত খুঁজে বার করতে পারেননি। আর এই সমস্ত রহস্যের মধ্যে অনেক ব্যাপারই মেলানো যাচ্ছিল না। যেটা রিংকে যখন মনিটর করা যাচ্ছিল না, তখন এটাই গ্রহের থেকে 1 ইঞ্চি দূরে ছিল এবং ভয়েজার 2 এর ভিউয়ের তুলনায় কেক অবজারভেশনে শক্তিশালী সিগন্যাল দেখা গিয়েছিল, অর্থাৎ এটা অনেক বেশি উজ্জ্বল হয়ে গিয়েছিল। এর মানে সেই 20 বছরে কখনো কখনো সিস্টেমে ধুলো পড়েছিল। অনেকে অনুমান করেছিল যে হয়তো ইউরেনাস স্পেস রকের সঙ্গে ধাক্কা খেয়েছে, যার ধ্বংসাবশেষ জিটারিংয়ে ঢুকে গেছে। আবার আবহাওয়ার পরিবর্তনকে অনেকে সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করেছিলেন। তবে যাই হোক না কেন, পুরো ঘটনাটা এতটাই নাটকীয় ছিল যে এর ফলে রিংয়ের উপরে যেমন প্রভাব পড়েছিল, তেমনি এটা বিজ্ঞানীদের র্যাডারে আসা থেকে বিচ্যুত হয়ে গিয়েছিল। নাসা আগামী কয়েক বছরের মধ্যে ইউরেনাস সিস্টেমে সফরের জন্য একটা বড় মিশনের প্রস্তুতি নিচ্ছে। তবে বিজ্ঞানীরা সেই মিশনের জন্য কয়েক দশক থেকে পর্যাপ্ত কোনো ডেটা পাননি। যদিও জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ গ্রহের আশেপাশের ধুলো রিং দেখার জন্য বেশ ভালো মাধ্যম, তবে শুধুমাত্র ভয়েজার 2 কিন্তু একমাত্র এমন মিশন নয় যে রহস্যের সম্মুখীন হচ্ছে। কারণ ভয়েজার 1 কয়েক বছর আগে টেলিমেট্রি ডেটার জায়গায় কিছু অদ্ভুত জিনিস পাঠাতে শুরু করেছিল। এই পরিস্থিতিতে নাসা রিমোট ডায়াগনোসিস অফ ফিক্সের উপরে কাজ করতে শুরু করে এবং 4 মাস পরে তারা জয়ী হন এবং শেষমেশ ভয়েজার 1 পুনরায় অনলাইনে চলে আসে, যেটা গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে ঠিকমতো অপারেট করছিল। এবার মহাকাশ যান থেকে কয়েক বিলিয়ন কিলোমিটার দূরে থেকেও নাসার পক্ষে সবকিছু একদম সহজ হয়ে যায়। তবে এবার কিন্তু মহাকাশ যানটা একটা নতুন রহস্যের সঙ্গে অনলাইনে ফিরে আসে। 2022 সালের মে মাসের মাঝামাঝি সময়ে ভয়েজার 1 এর অনবোর্ড সিস্টেম, যেটা তার হাই ফ্রিকোয়েন্সি অ্যান্টেনাকে পৃথিবীর দিকে পয়েন্ট করার জন্য দায়ী ছিল এবং যা অল্টিটিউড আর্টিকুলেশন কন্ট্রোল সিস্টেম বা AACS রূপে পরিচিত, সেটা মহাকাশ যানের স্বাস্থ্য এবং পরিস্থিতির স্বাভাবিক রিপোর্টের পরিবর্তে সমস্যাযুক্ত ডেটা পাঠাতে শুরু করে। সেই সময় একটা রিপোর্টে নাসার তরফে জানানো হয়েছিল যে ডেটা র্যান্ডমলি জেনারেট হতে পারে। AACS-এ কিন্তু কোনো সম্ভাব্য পরিস্থিতি প্রতিফলিত হয় না বলেই অনেকের ধারণা ছিল। ইঞ্জিনিয়ারদের পক্ষে বিষয়টা আরও বেশি আশ্চর্যজনক ছিল। ভয়েজার 1 মহাকাশযানের অদ্ভুত স্ট্যাটাস রিপোর্ট সত্ত্বেও এটা একদম সঠিক অবস্থায় ছিল, যেখানে রেডিও সিগন্যাল শক্তিশালী এবং স্থির ছিল, যার মানে অ্যান্টেনা তখনও পৃথিবীর দিকে পয়েন্ট করা ছিল এবং AACS যে কনফিগারেশনের দাবি করেছিল সেটা রিপোর্টে ছিল না। এইভাবে ভয়েজার 1 এর সায়েন্স সিস্টেম AACS এর উপর প্রভাব বিস্তারকারী কোনো জিনিস ছাড়াই প্রত্যেকবারের মতো ডেটা ট্রান্সমিট করতে থাকে।
আর ASCS এর ক্ষেত্রে যা কিছু ভুল ছিল সেটা কোনো গন্ডগোল হওয়ার সময় মহাকাশযানকে সুরক্ষিত রাখার জন্য ডিজাইন করা ফল্ট প্রোটেকশন সিস্টেম পর্যন্ত পৌঁছাচ্ছিল না। তবে নাসার ইঞ্জিনিয়াররা এই সমস্যার সমাধান করেন এবং জানা যায় যে ASCS তাদের টেলিমেট্রি ডেটাকে একটা অনবোর্ড কম্পিউটারের মাধ্যমে পাঠাতে শুরু করে দিয়েছিল, যেটা অনেক আগেই কাজ করা বন্ধ করে দিয়েছিল। খারাপ কম্পিউটার সমস্ত আউটগোয়িং ডেটা নষ্ট করে দিয়েছিল। নাসার সমস্ত ইঞ্জিনিয়ারদের সঠিক কম্পিউটার ব্যবহার তাদের ডেটা সেন্টারে পাঠানোর ASCS এর কাছে কমান্ড পাঠাতে হতো। পরবর্তী চ্যালেঞ্জ ছিল এটা জানা যে ASCS প্রথমবার কম্পিউটারকে কী কারণে সুইচ করেছিল। নাসার বক্তব্য অনুযায়ী এই সিস্টেমটা খুব সম্ভবত অন্য কোনো অনবোর্ড কম্পিউটারের থেকে ভুল কমেন্ট পেয়েছিল। যদিও তাদের মতে ভয়েজার 1-এর ভালোর জন্য এই মুহূর্তে এটা তেমন কোনো বড় চিন্তার বিষয় নয়। ভবিষ্যতে এমন অদ্ভুত বিষয় আটকানোর জন্য আসল দোষীকে খুঁজে বার করা এবং তাকে ঠিক করা জরুরি। বিগত 1 দশক ধরে ভয়েজার 1 আমাদের সূর্যের ম্যাগনেটিক ফিল্ডের বাইরে ইন্টারস্টেলার স্পেসে ঘুরছে। এই জায়গাটা স্পেসক্রাফটকে ব্রহ্মাণ্ডের আলো এবং অন্যান্য ইন্টারস্টেলার রেডিয়েশনের হাত থেকে কিছুটা সুরক্ষিত রেখেছে। যেভাবে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড সূর্যের হাই এনার্জি পার্টিকেল এবং রেডিয়েশনের হাত থেকে আমাদের রক্ষা করে। মহাজাগতিক রশ্মি পৃথিবীতে ইলেকট্রনিক্সের সঙ্গে ইন্টারফেয়ার করার জন্য পরিচিত। যখন সেই উচ্চ গতিসম্পন্ন এনার্জেটিক পার্টিকেল এর মধ্যে একটা কম্পিউটার চিপের সঙ্গে ধাক্কা খায়, তখন এটা স্বল্প পরিসরে মেমোরি এররের কারণে পরিণত হয়, যেটা সময়ের সঙ্গে সঙ্গে আরও বেড়ে যায়। আর এটা ভয়েজার 1-এর অনবোর্ড কম্পিউটারের পক্ষে একটা সমস্যার কারণ হতে পারে। ভয়েজার 1 এবং ভয়েজার 2-এর প্রজেক্ট ম্যানেজার এই প্রসঙ্গে জানিয়েছেন যে ভয়েজার মিশনের এই পর্যায়ে এই ধরনের সমস্যা খুবই সাধারণ একটা ব্যাপার। উভয় মহাকাশযান প্রায় 45 বছরের বেশি সময় ধরে মহাকাশে সফর করছে। এখন আমাদের অপেক্ষা করে এটাই দেখতে হবে যে ভয়েজারের এই সফরে তার সামনে আর নতুন কী বাধা আসে, আর নতুন কোন রহস্যের থেকে পর্দা ওঠে। বর্তমানে এটা একটা বড় রহস্য যে কেন ASCS কম্পিউটার সুইচ করেছিল। নাসা এর উপরে কাজ করছে এবং মনে করা হচ্ছে যে হয়তো খুব তাড়াতাড়ি আমরা এর উত্তর পেয়ে যাব। বন্ধুরা, এবার আপনাদের ইউরেনাসের বেশ কিছু ফ্যাক্ট জানাবো। ইউরেনাস হলো আমাদের সৌরজগতের প্রথম এমন গ্রহ যাকে টেলিস্কোপের সাহায্যে খুঁজে বার করা হয়েছিল। ইউরেনাস গ্রহে সূর্যের আলো পৌঁছাতে 2 ঘন্টা 40 মিনিট সময় লাগে। মিথেন গ্যাসের উজ্জ্বলতার কারণে ইউরেনাসকে রাতের আকাশে আমরা কোনো টেলিস্কোপ ছাড়াই দেখতে পাই, তবে তার জন্য বায়ুমণ্ডল পরিষ্কার থাকাটা আবশ্যক। ইউরেনাস গ্রহে পৃথিবীর তুলনায় 400 গুণ কম আলো পৌঁছায়। ইউরেনাস নেপচুনের তুলনায় সামান্য আকারে বড়, যার জন্য এই দুটো গ্রহকে যমজ বলা হয়। আমাদের সৌরজগতে মাত্র 2টো এমন গ্রহ আছে যেগুলো উল্টো দিকে আবর্তন করে। এই দুটো গ্রহ হলো ইউরেনাস এবং শুক্র। 2051 সালে ইউরেনাস পৃথিবীর সবথেকে কাছে থাকবে। সেই সময় পৃথিবীর থেকে ইউরেনাসের দূরত্ব কমে 17 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হয়ে যাবে। সো বন্ধুরা, এই ভিডিও থেকে আপনি কোন কোন তথ্যগুলো নতুনভাবে জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।